আসসালামু আলাইকুম, আমি ফাহাদ। আজকে আমরা C344 জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সেশনাল 1-এ কনসোলিডেশন নিয়ে পড়াশোনা করব। তো কনসোলিডেশন টেস্ট কি, এটা কিভাবে করে, আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। তো আমরা যদি C344 আসাম ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে ল্যাব ম্যানুয়ালটা আছে, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সেশনাল 1, সেটার এক্সপেরিমেন্ট 13 কনসোলিডেশন টেস্ট পাওয়া যাবে। তো কনসোলিডেশন আসলে কি, আমরা হয়তো থিওরিতে পড়ে আসছি C341-এ যে কনসোলিডেশন হচ্ছে ক্লে সয়েলের ক্ষেত্রে হয়। ক্লে সয়েলের মধ্যে প্রচুর পানি থাকে, কারণ হচ্ছে যদিও ক্লে সয়েলের পার্টিকেল গুলো অনেক ছোট, এর ভিতরে ভয়েড খুব কম থাকে, বাট ক্লে সয়েল প্রত্যেকটা পার্টিকেলের চারিদিকে অনেক নেগেটিভ চার্জ থাকে। আর এই নেগেটিভ চার্জ থাকার কারণে এই নেগেটিভ চার্জ পানির যে হাইড্রোজেনকে ধরে রাখে, প্রত্যেকটা নেগেটিভ চার্জ একটা করে হাইড্রোজেনকে ধরে রাখে, এবং একটা ওয়াটারের ফিল্ম তৈরি হয় পার্টিকেলটার চারিদিকে, এটাকে বলতেছে অ্যাডজর্ব ওয়াটার। তো এই অ্যাডজর্ব ওয়াটার প্রত্যেকটা ক্লে পার্টিকেলের চারদিকে থাকার কারণে দেখা যায় ক্লে পার্টিকেলের মধ্যে ট্র্যাপড অবস্থায়, যে আমার যদি সাইডে ক্লে সয়েল থাকে, ট্র্যাপড অবস্থায় অনেক পানি থাকে, এবং এই পানিটা সহজে কিন্তু বের হয় না। এই পানিটা কখন বের হয়, ক্লে সয়েলের মধ্যে যখন একটা লোড আসে, সেটা কোনো মেকানিক্যাল লোড না, সেটা একটা সারচার্জ লোড, তার মানে একটা সার্টেন টাইপের লোড, যেটা একটা সার্টেন টাইম পর্যন্ত থাকবে। সে এটা 6 মান্থ হইতে পারে, 1 ইয়ার হইতে পারে, 1.5 ইয়ার হইতে পারে। একটা সার্টেন টাইম পর্যন্ত যখন থাকবে, এই লোডটা যখন পোর ওয়াটারের উপর কাজ করবে, পোর ওয়াটার প্রেসার কাজ করতে থাকবে, এই টাইমের পরে দেখা যাবে পানিটা আস্তে করে বের হয়ে যাবে। আর পানিটা যে বের হয়ে যাচ্ছে ক্লে পার্টিকেল থেকে, এটাকেই বলতেছে কনসোলিডেশন। এবং পানিটা যখন ক্লে সয়েল থেকে বের হয়ে যাবে, সয়েলটাও কিন্তু তখন সেটেল করবে, এবং এই সেটেলমেন্টটা হচ্ছে কনসোলিডেশন সেটেলমেন্ট। এবং আমরা কিন্তু সেটেলমেন্টের বিভিন্ন টাইপ দেখছিলাম, যে 3টা টাইপ আছে। ইমিডিয়েট সেটেলমেন্ট, যেটা হচ্ছে স্যান্ডের ক্ষেত্রে হয়; কনসোলিডেশন সেটেলমেন্ট, যেটা ক্লের ক্ষেত্রে হয় এখন যেটা বললাম; আর একটা হচ্ছে ক্রিপ সেটেলমেন্ট, যে কোনো টাইপের সয়েল যখন প্রত্যেকটা সেটেলমেন্টই হয়ে যাবে, অনেকদিন পর গিয়ে এটা সেটেল করতে পারে। তো আজকে আমরা কনসোলিডেশন টেস্ট পড়বো। এটা আসলে অনেক লেন্দি একটা টেস্ট, এটা প্রায় 8-9 দিন লাগে টেস্ট করতে, এবং অনেকগুলো গ্রাফ করতে হয়। তো এই টাইপের আমার ডিভাইস, এবং আমি এখানে এই টেস্টটা করতে হইলে আমাকে অবশ্যই ক্লে সয়েল লাগবে এবং আনডিস্টার্ব স্যাম্পল লাগবে। আনডিস্টার্ব তার মানে ফিল্ডে যেভাবে স্যাম্পলটা ছিল ঠিক সেইভাবেই আমাকে স্যাম্পলটাকে শেলবি টিউবের মাধ্যমে বা যেভাবে হোক আনডিস্টার্ব অবস্থায় কালেক্ট করতে হবে। তো আনডিস্টার্ব সয়েল স্যাম্পল কিভাবে কালেক্ট করা হয়, এটা আমি আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন টেস্টের যে ভিডিও, সেটাতে আমি অলরেডি দেখাই দিছি। এবং এখানে একটা চেম্বার আছে, আমি সয়েল পার্টিকেলটাকে রাখবো এবং ভার্টিক্যালি আমি একটা লোড একদিন পর্যন্ত চাপায় রাখবো, এবং এই লোডের ফলে কতটুকু সেটেল করতেছে পার্টিকেলটা, কারণ ক্লের মধ্যে পানি আছে, এই লোডের কারণে একটা টাইমের সাথে সাথে পানি বের হবে, খুব অল্প হইলেও বের হবে, এবং ক্লে পার্টিকেলটা তখন কিন্তু সেটেল করবে, এবং যতটুকু সেটেল করবে আমার এই যে ডায়াল, ডিসপ্লেসমেন্ট ডায়াল আমাকে রিডিং দিবে। এবং আমার কাছে অবশ্যই একটা স্টপ ওয়াচ থাকতে হবে, আমি টাইমের রেসপেক্টে আমি রিডিংটা নিব, এবং একদিন পরে আবার লোড বাড়ায় দিব, আমার টাইমের রেসপেক্টে রিডিং নিব, একদিন পরে আবার লোড বাড়ায় দিব। এইভাবে নিয়ম হচ্ছে 25 কিলো লোড ফার্স্টে দেয়া, পরের দিন 50 কিলো লোড দেয়া, কতটুকু সেটেল করছে দেখা, তারপরে 100, 200, 400, 800, 1600 কিলো পর্যন্ত 7 দিন পর্যন্ত আমাকে লোড দিয়ে যে ভয়েডটা কতটুকু কমতেছে সেটা আমাকে মেজার করতে হবে। এবং এরপরে ক্লে পার্টিকেলের আবার ইলাস্টিক প্রপার্টি আছে, তার মানে আমি লোড দেওয়ার ফলে সে সেটেল করতেছে, কম্প্রেস হইতেছে, বাট আমি যখন লোড আবার সরাই ফেলবো, কিছুটা ক্লে পার্টিকেলটা আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করে। তো আমি যেভাবে লোড দিব, ঠিক নিয়ম হচ্ছে সেভাবে লোডটা আবার সরানো। সাপোজ আমি 1600 কিলো পর্যন্ত অনেকগুলা লোড দেওয়া হয়েছে, আমি আবার একটা লোড সরাই ফেললাম 8 নাম্বার দিনে গিয়ে, এবং দেখবো যে ডায়ালটা আবার আগের উল্টা দিকে ঘুরে আসে কিনা, কতটুকু ঘুরে আসতেছে, কারণ এখন তো সে আবার ইলংগেটেড হচ্ছে, আগের মতো তো কখনোই হবে না, আস্তে আস্তে হবে। তো এইভাবে করে আমার আনলোড করেও রিডিং নিতে হবে, এবং ফাইনালি
আমি মোটামুটি এই টাইপের একটা গ্রাফ আমার ড্র করতে হবে, যে এটাকে বলে ই লগ পি, এবং তো লোডের যে লোডটাকে আমাকে অবশ্যই এক্স অ্যাক্সিসে এবং লোড স্কেলে বসাইতে হবে। আমি যে ভার্টিক্যালি লোডটা দিচ্ছি, কতটুকু লোডের কারণে ভয়েড রেশিওটা কতটুকু চেঞ্জ হচ্ছে। সাপোজ আমি প্রথম পয়েন্ট পাইলাম 25 কিলো প্যাসকেল লোডে যা ভয়েড ছিল, আমি যখন লোড আরো বাড়াই দিব ভয়েড আরো কমবে। লোড সাপোজ এটা 100, 200, 400, 800, 1600 এইভাবে করে আমার লোড বাড়ানোর ফলে ভয়েডটা কমে গেছে। তা আমি আবার লোডটা কমাবো ঠিক আগের সিস্টেমেই, এতগুলো পয়েন্ট দরকার নাই, আমার আনলোডিং কার্ভের জন্য জাস্ট 2টা পয়েন্ট হইলেই এনাফ, মানে 9 দিন। সো আমি 400ও সরাইতে পারি, 200ও সরাইতে পারি, লোড এটা আমার ইচ্ছা, যে কোনো 2টা পয়েন্ট আমি সরাই, জাস্ট আমি লোডটা সরাই ফেলবো, দেখবো যে ভয়েড আবার বেড়ে যাচ্ছে, এবং আগের মতো না হইলেও কিছুটা বেড়ে যাবে। তো এই আমি গ্রাফ মোটামুটি পেয়ে যাব ই লগ পি কার্ভ, এটা হচ্ছে কনসোলেশন কার্ভ। এটা হচ্ছে আমার ফাইনাল কার্ভ। এখান থেকে আমি অনেকগুলো ভ্যালু নিব, কি নিব আমি দেখাচ্ছি। তবে এই টেস্টটা তোমার সাইটে যদি ক্লে সয়েল থাকে, যখন সয়েল টেস্ট করা হয় যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে, আমি বিল্ডিং করব, ব্রিজ করব, যে কোনো কিছুই করব, এই লোডটা সয়েলের মধ্যে গিয়ে কাজ করবে, এবং লোডটা আমি যখন স্ট্রাকচারটা করে ফেলবো, তখন এই লোডটা যখন কাজ করবে একটা সার্টেন টাইম পরে ক্লে সয়েলটা কিন্তু অবশ্যই কনসোলেশন হবে, সেটেলমেন্ট হবে, এবং এই সেটেলমেন্টটা আমার অ্যালোয়েবল রেঞ্জে যদি না থাকে, আমার স্ট্রাকচার কিন্তু কলাপস করতে পারে। এই কারণে আমাকে অবশ্যই কনসোলেশন সেটেলমেন্ট, এই কনসোলেশন টেস্টটা ল্যাবরেটরিতে করে এই গ্রাফটা সাবমিট করতে হবে সয়েল টেস্টের রিপোর্টে। এবং তোমরাও যখন বিল্ডিং এর ডিজাইন করবা, কোনো একটা সয়েল টেস্টের রিপোর্ট যখন পাবা, ক্লে সয়েল যদি থাকে তোমার ফাউন্ডেশন যেখানে প্রোভাইড করবা বা তার নিচে, সেই ক্ষেত্রে সেটার এই কনসোলেশন কার্ভটা দেয়া থাকলে অবশ্যই তোমাদের কনসোলেশন সেটেলমেন্ট ক্যালকুলেশন তোমাদের করতে হবে, যেটা হচ্ছে সিই 441 সিই 442 জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সেশনাল 2 তে শেখানো হয়। তো এখন আমরা দেখি আসলে এই কার্ভটা থেকে আমি কি কি নিব, মানে আজকে কি কি বের করব। তো 442 ম্যানুয়ালে খুব সুন্দর করে বলা আছে, প্রথমত আমি পিসি বের করব, পিসি। তো থিওরিতে আমরা মোটামুটি পড়ছি কনসোলিডেশন দুই টাইপের, একটা হচ্ছে নর্মাল কনসোলিডেশন, একটা ওভার কনসোলিডেশন। সাপোজ মাটি থেকে 20 ফিট নিচে 10 ফিটের একটা ক্লে লেয়ার আছে, 20 ফিট নিচে 10 ফিটের ডেপথের একটা ক্লে লেয়ার আছে। তো এখন এই 10 ফিটের মাঝামাঝি যদি আমি চিন্তা করি, ক্লে লেয়ারের মাঝ থেকে সবসময় ক্যালকুলেশন করতে হয়, উপরে 20 ফিটের সাপোজ স্যান্ডি সয়েল আছে, নিচে 10 ফিটের মধ্যে হাফ হাইট যদি চিন্তা করি, ক্লে লেয়ারের মিড হাইটে আমার ক্যালকুলেশন করতে হবে 5 ফিট। সো 25 ফিট সয়েলের একটা লোড আসতেছে, এখনকার লোড। এখন যদি এমন হয় যে 50 বছর আগে, 60 বছর আগে এখানে পাহাড় ছিল, সো এই যে ক্লে লেয়ারের মিড পয়েন্টে যে লোডটা আগে অনেক বেশি ছিল কিন্তু এখন বেশি নাই, যদি এই টাইপের হয়, আমার কনসোলিডেশন যদি হয় এই লেয়ারে, সেটা হবে ওভার কনসোলিডেশন। আর যদি এমন হয় না, এখন যে লোডটা আছে এটাই ম্যাক্সিমাম, এর আগে কখনোই এত লোড ছিল না, বরং এটা আরো লো ল্যান্ড ছিল, আস্তে আস্তে সেডিমেন্টেশনের কারণে আস্তে 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 এটার ফরমেশন হয়েছে। তো এখন আগে কি ছিল, এটা এখানে আগে একটা বড় বিল্ডিং ছিল না কি ছিল, এটা তো আমার জানার উপায় নাই, আমি কিভাবে বুঝবো আমার কি নরমালি কনসোলিডেশন হবে নাকি ওভার কনসোলিডেশন হবে। তো এই কারণে এখনের লোডটা যেটা, সেটা হচ্ছে পি নট, প্রেজেন্ট ওভারবার্ডেন প্রেসার। আর আগের ম্যাক্সিমাম যে লোডটা ছিল বা প্রেসার, সেটা হচ্ছে প্রি কনসোলিডেশন প্রেসার। তো এখনের প্রেসার আর আগের প্রেসারের মধ্যে যেটা যদি আমার এমন হয় এখনের প্রেসারটাই বেশি, সেক্ষেত্রে সেটা নরমালি কনসোলিডেশন। আর যদি আমার পিসির ভ্যালু, যে আগে যে ম্যাক্সিমাম প্রেসার ছিল সেটা এখনের প্রেসার থেকে বেশি, সেই ক্ষেত্রে সেটা হবে ওভার কনসোলিডেশন। তো এখন আমার এই পিসিটা আমি কিন্তু এই ইলকপি কার্ভ থেকে বের করতে পারবো, যে এখনের লোডের আগে এর জীবদ্দশায় ম্যাক্সিমাম কত লোড ছিল। তো আমি কিভাবে বের করব, এটা কিন্তু কুইজ যদি সিলেবাস থাকে আসতে পারে, যে হাউ ক্যান ইউ ডিটারমাইন পিসি ফ্রম ইলকপি কার্ভ। তো তোমাকে এই গ্রাফে দেখবা, গ্রাফটা যেটা হচ্ছে লোডিং কার্ভ, আমার আনলোডিং কার্ভ দরকার নাই, লোডিং কার্ভে কার্ভেচারটা একটা জায়গায় গিয়ে মোটামুটি একেবারে মিনিমাম এবং পরে স্ট্রেট। তো মিনিমাম কার্ভেচার একটা পয়েন্টে আমি একটা স্ট্রেট লাইন আঁকবো এবং ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকবো, এই দুইটাকে আমি বাইসেক্ট করব। তো বাইসেকশন যে লাইনটা এইটা, এবং আমার কার্ভের যে স্ট্রেট লাইন সেটাকে আমি যদি পিছনের দিকে এক্সটেন্ড করি, তাহলে বাইসেকশন লাইন আর কার্ভের যে স্ট্রেট লাইন সেটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে ঠিক ওই বরাবর আমি লোড স্কেলে
যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার প্রি কনসোলিডেশন প্রেসার পিসি, আগের ম্যাক্সিমাম প্রেসার। সো এখান থেকে আমি এখনের প্রেসার যদি গামা এইচ করে বের করে ফেলি, আগের ম্যাক্সিমাম প্রেসার যদি আমি গ্রাফ থেকে পাই, তাহলে কিন্তু আমি ইজিলি বের করতে পারবো এটা নরমালি কনসোলিডেশন না ওভার কনসোলিডেশন। সো তোমাকে পিসি বের করে কনসোলিডেশনের টেস্টের লাস্টে দেখাই দিতে হবে। এরপর এখান থেকে আমরা আরো দুইটা ভ্যালু নিব, যে আমার লোডিং কার্ভ যেটা, সেটার স্লোপটা হচ্ছে সিসি কম্প্রেশন ইন্ডেক্স, আর আনলোডিং যে কার্ভটা এটার স্লোপটা হচ্ছে সিএস রিকনসোলিডেশন ইন্ডেক্স বা সোয়েলিং ইন্ডেক্স। এগুলো আসলে আমার লাগবে কখন, আমি যখন ক্যালকুলেশন করব, সেটেলমেন্ট ক্যালকুলেশন করব। এবং 442 তে দেখো সেটেলমেন্ট নরমালি কনসোলিডেশন সেটেলমেন্ট ক্যালকুলেশন একটা ইকুয়েশন আছে, আবার ওভারের ক্ষেত্রেও আছে, যেটা হচ্ছে পরের সেমিস্টারে দেখবা। তো এখানে সিসি সিএস অনেকগুলো টার্ম লাগে। তো এই লোডিং এর কার্ভটা হচ্ছে সিসি, আনলোডিং এর হচ্ছে সিএস। তো তোমাকে এই সিসি আর সিএস টা কিন্তু কনসোলিডেশন গ্রাফ থেকে যে পাবা ভ্যালুটা, এই গ্রাফ থেকে স্লোপটা বের করলে হবে না। সিসি হচ্ছে লোডিং কার্ভের স্লোপ, আর সিএস টা হচ্ছে আনলোডিং কার্ভের স্লোপ। তো ফিল্ডে আসলে তোমার ক্লে সয়েলটা যেভাবে ছিল, অল অ্যারাউন্ড প্রেসার ছিল, এর মধ্যে অনেক ময়েশ্চার ছিল, ল্যাবে আনতে আনতে কিন্তু যদিও আনডিস্টার্ব আমরা বলতেছি, কিন্তু এটা পুরোপুরি কিন্তু আনডিস্টার্ব না। তো তোমাকে একটু মডিফাই করতে হবে, এবং এটাকে ভার্জিন কনসোলিডেশন কার্ভ অথবা ফিল্ড কনসোলিডেশন লাইন বলে। যে তুমি যদি নরমালি কনসোলিডেশন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি সিসি কিভাবে বের করব, আর যদি ওভার কনসোলিডেশন হয় সেই ক্ষেত্রে সিসি সিএস কিভাবে বের করব। তো যদি নরমালি কনসোলিডেশন হয় সেই ক্ষেত্রে আমার যে ইনিশিয়াল ভয়েড রেশিও, তার মানে টেস্ট করার আগে আমার যে ভয়েডটা ছিল সয়েলে, ঠিক ওইটা বরাবর আমি একটা লাইন টানবো, ওইটার 0.4 বরাবর একটা লাইন টানবো। আমি এখনকার যে প্রেসার পি নট ওভারবার্ডেন প্রেসার, ওই বরাবর একটা লাইন টানবো। তাহলে উপরের যে লাইনটা সেটাকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এবং আমার লোডিং কার্ভের মোটামুটি স্ট্রেট, এটাকে আমি পিছনের দিকে বাড়াবো, বাড়াইলে এটা নিচের যে লাইনটাকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে ওই পয়েন্ট এবং উপরের পয়েন্ট আমি যোগ করে দিব। তাহলে এইটাই হচ্ছে আমার লোডিং যে কার্ভ, এটাকে আমি মডিফাই করে এই লাইনটা পাইলাম। এটা হচ্ছে আমার ফিল্ড কনসোলিডেশন লাইন, এবং এইটার স্লোপটা আমি খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারবো সিসি। যদি ওভার কনসোলিডেশন ক্লে হয় সেই ক্ষেত্রে এটাকে মডিফাই করতে হবে, আবার ই নট ইনিশিয়াল ভয়েড রেশিও বরাবর আমি একটা লাইন টানবো, 0.4 ই নট বরাবর লাইন টানবো। এইবার যেহেতু ওভার কনসোলিডেশন, তার মানে আগের লোডটা ম্যাক্সিমাম পিসি এবং এখনের লোডটা কম পি নট, এই দুইটা বরাবর আমি দুইটা লাইন টানবো। আমার যে কাজটা করব, প্রথম ই নট থেকে আমি প্রথম পি নটের যে লাইনটা এই পর্যন্ত আসলাম, পি নট থেকে পিসি পর্যন্ত এই যে আনলোডিং যে কার্ভ ছিল সেটার ঠিক প্যারালালি আমি আসব, এবং তারপরে এই পয়েন্ট থেকে আমি গ্রাফের লোডিং কার্ভের যে স্ট্রেট লাইনটা ঠিক ওইটার সাথে অ্যাড করে পিছনের দিকে বাড়াই দিব, এবং এইটা তোমার 0.4 ইনটকে যেই পয়েন্ট, এই লাইনটাকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে, আমার এইটা হচ্ছে ফিল্ড কনসোলিডেশন লাইন। এবং এই যে প্রথম যে প্যারালাল লাইনটা, এটা হচ্ছে আমার সিএস। এখান থেকে আমি রিস্ক কনসোলিডেশন ইন্ডেক্সটা নিব, সোয়েলিং ইন্ডেক্সটা নিব, আর এই যে লাইনটা এখান থেকে আমি সিসি কম্প্রেশন ইন্ডেক্সটা নিব। তো মোটামুটি এই হচ্ছে আমার, এখান থেকে আমি তিনটা ভ্যালু তাইলে পাইলাম। প্রথম হচ্ছে পিসি প্রি কনসোলিডেশন প্রেসার, যেটা আগের ম্যাক্সিমাম প্রেসার, এবং সিসি এবং সিএস। আমার লোডিং কার্ভের স্লোপ হচ্ছে সিসি, আনলোডিং কার্ভের স্লোপ হচ্ছে সিএস। নরমালি কনসোলিডেশন হইলে শুধু আমার সিসি পাবো, আর ওভার কনসোলিডেশন হইলে আমি সিসি এবং সিএস দুইটাই পাবো, তবে আমাকে মডিফাই করতে হবে। তো এই যে টার্মগুলা কিভাবে ক্যালকুলেশন করতে হবে, এটা সিই 442 ল্যাব ম্যানুয়ালে আছে, যেটা হচ্ছে আসনসোল ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওয়া যাবে ল্যাব ম্যানুয়াল সেকশনে। তো আমি আবার 344 এ চলে যাই। আমরা আসলে টেস্টটা কিভাবে করব, এখন তো দেখলাম আমরা কি কি বের করব। তো এই যে গ্রাফটা, প্রথম যে গ্রাফটা দেখাইলাম, ই লগ পি কার্ভ, সিসিসিএস তো আমি পরে বের করব, আগে তো আমাকে ই লগ পি কার্ভটা আমাকে ড্র করতে হবে। তো এইটা আমি ল্যাবরেটরিতে কিভাবে করব, এখানে ডাটা শিট আছে। আমি যে স্যাম্পলটা নিব, স্যাম্পলের ইনিশিয়াল ডায়ামিটার কত মেপে নিব, আমার স্যাম্পলের প্রথম হাইট কত ছিল সেটা মেপে নিব, এবং ডায়ামিটার থেকে এরিয়া মেপে নিব, এবং সয়েলটা আমি অবশ্যই ওয়েট করে নিব, মাস অফ সয়েল। এই সয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি কত আমি বের করে নিব। সয়েল স্যাম্পল আসলে যেখান থেকে কালেক্ট করি ওইখান থেকে আরো অনেক ডিস্টার্ব আনডিস্টার্ব সয়েল স্যাম্পল কালেক্ট করা হয়। তো সেই জন্য আমি জিএসটা মেপে নিব, স্পেসিফিক গ্র্যাভিটি। তো আমি আমার ডিভাইসে সেট করার পরে প্রথম আমি 25 কিলো প্যাসকেল লোড দিয়ে
মোটামুটি 25 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট এই টাইমের জন্য কত লোড তোমার সেটেল করছে, কতটুকু ডিসপ্লেস করছে এই রিডিংটা নিব। এরপরে আবার 50 পরের দিন গিয়ে আমি লোডটা দ্বিগুণ করে দিব 50, এবং 25 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 24 ঘন্টা পর্যন্ত আমি রিডিং নিব। এইভাবে করে আমি জাস্ট 7 দিন পর্যন্ত লোডটা বাড়াবো 1600 পর্যন্ত, এবং এরপরে 8ম দিনে গিয়ে আমি দুইটা জাস্ট আনলোড মানে জাস্ট লোড কমায় ফেলবো, এবং আমি দেখবো যে টাইমের রেসপেক্টে ভয়েড কিন্তু এবার বাড়তেছে, কাটা আমার উল্টা দিকে যাচ্ছে। তো আমি যখন এই সবগুলা ভ্যালু পেয়ে যাব, এখান থেকে আমি এই ই এর রেসপেক্টে লগ পি আমি বের করব এবং খুব সুন্দর করে একটা গ্রাফ ড্র করব। তো কিভাবে করব, আমার ইনিশিয়াল হাইট অফ স্যাম্পল আমি জানি, এরিয়া অফ সয়েল স্যাম্পল আমি বের করে নিব। এইবার আমার সয়েল স্যাম্পলের মধ্যে আমি যে কোনো সয়েল স্যাম্পল যদি নেই, একটা পোর্শন থাকে সলিড, বাকি পোর্শন থাকে ভয়েড, এবং এই ভয়েডের মধ্যেই ওয়াটার আর এয়ার ওয়াটার দিয়ে ফিল আপ থাকে। তো আমার সলিড পোর্শন, আমার ভয়েড পোর্শন যেটা, সেটাই কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে লোডের কারণে। সলিড পোর্শন যেটা আছে ফিক্স ওইটাই থাকবে, ওইটা তো আর কমবে না। তো ভয়েডটাই জাস্ট আমার কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, ওয়াটারটা যেটা আছে ভয়েডের মধ্যে, এই ওয়াটারটা আস্তে আস্তে বের হইতে থাকবে। তো আমার যে কোনো সয়েল স্যাম্পলের মধ্যে আমি যতটুকু, যে কোনো একটা স্যাম্পল নিলে সেটার মধ্যে সলিড কতটুকু হাইট আছে সেটা বের করার জন্য একটা ইকুয়েশন আছে, যে আমি যে স্যাম্পলটা নিচ্ছি সেটার ওয়েট বাই এই সয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি, ওয়াটারের ইউনিট ওয়েট, আর আমার এই সয়েলের এরিয়া। তো এই সবগুলো ভ্যালু আমি যদি জানি, আমার হাইট অফ সলিডটা পেয়ে যাব। তাহলে আমার টোটাল সয়েল স্যাম্পলের হাইট যদি সাপোজ কথার কথা 1 ইঞ্চ, আমার সলিডের হাইট হচ্ছে 0.8 ইঞ্চ, তাহলে 1 থেকে 0.8 বাদ দিলে বাকিটাই হচ্ছে আমার ভয়েড। তাহলে আমি টেস্ট করার আগে ভয়েড কত ছিল আমি এটা বের করব, এবং ভয়েড রেশিও, ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড, অথবা আমি হাইট অফ ভয়েড বাই হাইট অফ সলিড থেকেও বের করতে পারি। তো এইভাবে আমি হাইট অফ ভয়েডের হাইট কত ছিল সেটাকে আমি যদি সলিডের হাইট দিয়ে ভাগ করি, ইনিশিয়াল ভয়েড রেশিও আমি পেয়ে যাব। এবং সয়েল টেস্টের রিপোর্টে কিন্তু এই যে ইনিশিয়াল ভয়েড রেশিও দেয়া থাকে, এইটাও আমাদের খুব জরুরি। এবং ইনিশিয়াল ভয়েড রেশিও অনেক সময় বের করার জন্য সয়েল টেস্ট রিপোর্ট চাওয়া হয়, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। ইনিশিয়াল ভয়েড রেশিও কিভাবে বের করতে আমরা দেখলাম। আমরা এবার ইলকপি কার্ভ করব। তো প্রত্যেকটা এই যে লোড 25 কিলো প্যাসকেল দেওয়ার পরে ভয়েড কতটুকু চেঞ্জ হয়েছে আমরা কিভাবে পাবো? আসলে এখানে সয়েলটার হাইট কিন্তু আস্তে 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 টোটাল হাইটটা কমতেছে, যে ডিসপ্লেসমেন্ট। সয়েলটা প্রথম ছিল সাপোজ 1 ইঞ্চি, আমি একটা লোড দেওয়ার পরে ডিসপ্লেসমেন্ট দেখলাম 0.001, তার মানে এতটুকু ভয়েড রিমুভ হয়েছে। সো 400 বা প্রথমটাই যদি আমি দেখি 25 কিলো প্যাসকেল লোড দেওয়ার পরে সারা দিন শেষে আমি যে ডিসপ্লেসমেন্টটা পাবো, ওইটা মাইনাস করলে কিন্তু আমি টোটাল সয়েলের হাইটটা পাবো, এবং সেখান থেকে আমি হাইট, আমি সেটা থেকে সলিডের হাইটটা বাদ দিলে আমি কিন্তু কতটুকু ভয়েড আমার আছে সেটা পাবো। এবং এইভাবে করে আমি কিন্তু হাইট অফ ভয়েডটা বের করতে পারবো, যে 25 এর জন্য ভয়েডের হাইট কত। কিভাবে বের করব? টোটাল হাইট থেকে আমি মাইনাস করব হচ্ছে সলিডের হাইট, এবং সেটা থেকে আমি মাইনাস করব হচ্ছে আমি যে 25 এর ফলে ফাইনালি যে ডিসপ্লেসমেন্টটা পাইছি, যতটুকু ডিসপ্লেস করছে এটা তো জাস্ট রিমুভ হচ্ছে, সেটা আমি মাইনাস করব, এবং এখান থেকে আমি ভয়েডের হাইটটা পাবো। তো প্রত্যেকটা লোডিং এ যে ভয়েডের হাইটটা পাবো সেটাকে আমি সলিডের হাইট ফিক্স সেটা দিয়ে ভাগ করলে ওই লোডের ফলে যে লাস্টে ভয়েড রেশিও হচ্ছে এটা আমি পাবো। এবং ভয়েড রেশিও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে আমি যখন লোডটা বাড়াবো, এবং লোডটা যখন আবার কমাবো ভয়েড রেশিওটা বাড়বে। এবং এই লোডটাকে লগ স্কেলে নিব, তারপরে আমি এই গ্রাফটা করব ই লগ পি গ্রাফ। তো আমি কিন্তু মোটামুটি খুব ইজিলি এখান থেকে ইনিশিয়াল ভয়েড রেশিও এবং ই লগ পি গ্রাফটা পেয়ে গেলাম। মোটামুটি এতটুকুই কিন্তু করা হয়, এবং ই লগ পি কার্ভটা কিন্তু তোমাকে সয়েল টেস্টের রিপোর্টে প্রোভাইড করা হয়, এবং এখান থেকে সেটেলমেন্ট ক্যালকুলেশন করা যায় সিসিসিএস বের করে। তো আবার আমরা যখন সয়েল ইমপ্রুভমেন্টে যাব, যে আমি দেখলাম যে কনসোলেশন সেটেলমেন্ট ক্যালকুলেশন করে এটা অ্যালাউয়েবল লিমিটের নাই, সেক্ষেত্রে আমি কি করব? আমাকে অবশ্যই সয়েল ইমপ্রুভমেন্টে যাইতে হবে। তো সয়েল ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কনসোলেশন সেটেলমেন্ট আমি যাতে ইয়ে করতে পারি, মিনিমাইজ করতে পারি, আমাকে প্রি কনসোলেশন করতে হবে। তার মানে আমি বিল্ডিং করব, আমি ক্যালকুলেশন করে দেখলাম আমার সেটেলমেন্ট হবে অনেক বেশি, আমি বিল্ডিং না করে আমি বিল্ডিং এর লোড যতটুকু সেই পরিমাণ লোড আমি বালুর বস্তা হোক, কনক্রিটের ব্লক হোক, বা যেভাবে হোক আমি আমার সয়েলে
ওই সার্টেন টাইম পর্যন্ত, টাইমেরও কিন্তু ক্যালকুলেশন করা যায়, যেটা 441-এ তোমাদের শেখানো হবে। তো এই টাইম পর্যন্ত চাপায় রাখবো, তাইলে কি হবে, আমার সয়েলটা সেটেল করবে। আমি যদি কম সময় চাই লোড বাড়াই দিব, আর সময় বেশি চাইলে লোড কমাই দিব। এবং এই লোডটা অনেক কম সময় কম লোডে হওয়ার জন্য আরো কিছু অল্টারনেট মেথড আছে, যে আমি লোড চাপানোর আগে আমি কিছু হোল করে এর মধ্যে স্যান্ডি সয়েল দিয়ে দিব, অথবা আমি জুট জিও টেক্সটাইলের কিছু ফাইবার আছে সেটা দিয়ে দিব, এটাকে পিভিডি বলে। তো এগুলো সবকিছুই 441 এর সয়েল ইমপ্রুভমেন্ট টেকনিকে দেখবা। তো ওইখানে আমার একটা টার্ম লাগে সিভি, কোএফিসিয়েন্ট অফ কনসোলিডেশন। এই সিভিটা আমাকে বের করতে হবে, এবং এই সিভিটা 50% কনসোলিডেশনের জন্য কত সেটা বের করতে হবে, এবং 90% কনসোলিডেশনের জন্য বের করতে হবে। এবং প্রত্যেকটা লোডের জন্য আমার যে সিভি চেঞ্জ হচ্ছে সেটার ফাইনাল একটা গ্রাফ 50-র জন্য একটা এবং 90-র জন্য একটা গ্রাফ করতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে এই প্রত্যেকটা সিভির যে গ্রাফটা, 50-র জন্য যে গ্রাফটা বা 90-র জন্য গ্রাফটা, এইটা করার জন্য আমার প্রত্যেকটা লোডিং কার্ভকে মডিফাই করতে হবে। এটা একটু ঝামেলার কাজ। তো আমি সিম্পলি দেখাই, যেমন সিভি যখন 50%-এর জন্য আমি বের করব, এটার ইকুয়েশনটা খুব ইজি, 0.197 ইন্টু হাইট অফ ড্রেনেজ স্কোয়ার বাই টি ইন টি50। হাইট অফ ড্রেনেজ মানে হচ্ছে যতটুকু হাইট বরাবর পানিটা বের হয়ে যাচ্ছে। আমার সয়েল যদি 2 ওয়ে ড্রেনেজ থাকে, উপরে নিচে স্যান্ডি লেয়ার থাকে, তাইলে ক্লে লেয়ারের হাইটকে 2 দিয়ে ভাগ করব। আর যদি জাস্ট একদিক দিয়ে ড্রেনেজ হয়, সেই ক্ষেত্রে আমার যেই হাইটটা থাকবে ক্লে লেয়ারে সেটা থাকলেই হবে। তো এখানে টি50 যেটা 50% কনসোলেশন হওয়ার জন্য কত টাইম লাগবে, এইটা বের করতে হইলেই আমাকে গ্রাফকে অনেক বেশি মডিফাই করতে হবে। তো কিভাবে আমি মডিফাই করব টি50-র জন্য একটু দেখি। এখানে আমার কিন্তু প্রত্যেকটা লোডিং এর জন্য টাইমের রেসপেক্টে যে ডিফরমেশনের ডাটা পাবো, সেখান থেকে আমাকে টাইম প্লাস ডিফরমেশন, যে ডায়াল রিডিং, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট প্লাস টাইম, প্রত্যেকটা ডাটা থেকে আমি পয়েন্ট আঁকবো, এই গ্রাফটা আঁকবো। গ্রাফ আঁকার পরে আমি প্রথম একটা পয়েন্ট নিব, যেই পয়েন্টটা হচ্ছে আমার টি1। কেমন নিব, যে গ্রাফটা মোটামুটি এই পয়েন্টের পরে ফল করা শুরু হয়েছে, এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে, এবং ওই পয়েন্ট বরাবর আমি নিলাম টি1, প্যারালাল একটা লাইন টানবো। টি2 একটা পয়েন্ট নিব এমন ভাবে যে টি2 ইজ ইকুয়াল টু টি1/4, টি1 এর 1/4 একটা পয়েন্ট নিলাম টি2, ওই বরাবর উপরে এসে গ্রাফে আরেকটা পয়েন্ট পাইলাম, 2 নাম্বার পয়েন্ট, ওইখানে আরেকটা প্যারালাল লাইন টানবো। তো প্রথম লাইন আর পরের লাইন যতটুকু ডিস্টেন্স, ওই ডিস্টেন্সে সেকেন্ড লাইন থেকে আরেকটা লাইন টানবো, 3 নাম্বার লাইন, এবং এখানে হচ্ছে ইনিশিয়াল ডিফরমেশন D0। তারপরে আমার গ্রাফটা নিচের দিকে গিয়ে দেখবো যে দুইটা স্ট্রেট লাইনের মতো পোর্শন আছে দুই দিকে। তো এই দুইটা স্ট্রেট লাইনটাকে আমি যদি এক্সটেন্ড করি, একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে, ওই পয়েন্ট বরাবর ওয়াই অ্যাক্সিসের যে ডায়াল রিডিং পাবো সেটা আমি দিব D100, এবং D0 D100 এই দুইটার যে ভ্যালু, এটাকে হাফ করলে আমি পাবো D50, এবং ওই পয়েন্ট বরাবর গ্রাফের মধ্যে যদি আমি একটা প্যারালাল লাইনটা নিই, যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে ওইখান থেকে আমি পাবো T50। তো T50 ভ্যালুটা পাইলাম সাপোজ 25 কিলো প্যাসকেল লোডের জন্য। তো এইভাবে করে 50-এর জন্য, 100-এর জন্য, 200-এর জন্য, প্রত্যেকটার জন্য আমাকে T50 বের করতে হবে। এই যে D0 D100 D50 T50 প্রত্যেকটার জন্য, এবং হাইট অফ ড্রেনেজ, লাস্টে আমাকে হাইট অফ ড্রেনেজ হচ্ছে ইনিশিয়াল হাইট থেকে D50টা মাইনাস করব, এবং কতটুকু ডায়াল রিডিং ছিল সেটা আমি মাইনাস করব ওই লোডের জন্য, লাস্ট যে ডায়াল রিডিংটা, এবং এই ইকুয়েশনে বসে আমি সিভির ভ্যালুটা বের করব। এইভাবে করে প্রত্যেকটা লোডের জন্য আমার 7টা লোডিং ছিল, 7টা গ্রাফ থেকে 7টা সিভি পাবো। প্রত্যেকটা গ্রাফ এখানে দেয়া আছে, 7টা গ্রাফ থেকে 7টা সিভি পাবা, এবং সিভি রেসপেক্টে 7টা লোড 7টা সিভি আমাকে এক্সপ্রেস করতে হবে। তারপরে আমাকে 90%-এর জন্য আগের যে ইকুয়েশন ছিল ওইটাই একটু মডিফাইড, এটাও সেম, প্রত্যেকটা লোডের জন্য আমার এক একটা লোডের জন্য এক একটা গ্রাফ করে আমাকে সিভি বের করতে হবে। এবং এখানে কিভাবে করতে হবে এটাও আমি খুব সিম্পলি একটু দেখাই দেই। আমার ডায়াল রিডিং এর সাথে যে টাইমটাকে এবার আমি রুট স্কেলে বসাবো, প্রত্যেকটা লোড যে আমি টাইমের রেসপেক্টে ডায়াল নিছি, টাইমটাকে রুট স্কেলে বসাবো, এবং আমি এই টাইপের একটা গ্রাফ পাবো, যে প্রথম স্ট্রেট, এরপর আস্তে আস্তে কার্ভ। তো স্ট্রেট লাইনটা আমি একদম সোজা করে টেনে দিব, সেখানে আমি পাবো T1, এবং T1 এর থেকে বড় একটা পয়েন্ট 1.15 গুণ
T2 একটা পয়েন্ট নিয়ে আমি পিছনের দিকে টেনে দিব। তো যে পয়েন্টে আমার ইন্টারসেক্ট করবে গ্রাফে সেই পয়েন্ট বরাবর ডায়াল রিডিং পাবো D50, টাইম পাবো T90, এবং এটাই আমি জাস্ট গ্রাফে আমার টেবিলে ডাটার টেবিলে বসাবো এবং আমি এইভাবে ক্যালকুলেশন করব সিভি। তো এইভাবে প্রত্যেকটা লোডের জন্য আমি যে সিভি পাবো, সিভি আর পি ফাইনালি একটা কার্ভ করে আমি এক্সপ্রেস করব, এবং আমাকে একদম লাস্টে পিসি কত, সিসি কত, সিএস কত, সিভি 50%-এর জন্য কত, সিভি 90%-এর জন্য কত, এটা আমাকে কিন্তু বলতে হবে। মানে মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, প্রত্যেকটা লোডে 25 থেকে 1600, এতটু এত, এটুতে এত। তো এই ভ্যালুগুলো আমাকে ফাইনালি রিপ্রেজেন্ট করতে হবে এই টেস্টের পরে, এবং ইনিশিয়াল ভয়েড রেশিওটাও এখানে রাখতে পারি আমরা। তো এইভাবে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো আমরা এখন একটা ভিডিও দেখব, এটা হচ্ছে কার্লটন ইউনিভার্সিটিতে, খুবই ভালো একটা ইউনিভার্সিটি। এখানে প্রত্যেকটা সয়েল টেস্টের কিন্তু ল্যাবরেটরি টেস্টের ভিডিও খুব সুন্দর করে করে ইউটিউবে দেয়া আছে। তো আমাদের বোঝার সুবিধার জন্য আমরা ওই ভিডিওটা দেখব। তো সেই জন্য আমরা আসলে সবাই কৃতজ্ঞ ইউনিভার্সিটির প্রতি। তো এই ভিডিওটা আমরা এখন দেখি। This is a tutorial for the Consolidation Lab of the Geotechnical Engineering course Civ E3208. The purpose of this lab is to determine the time-dependent settlement characteristics of a soil sample. Settlement occurs when a soil sample is subjected to a change in stress. This change can be the result of a change in applied load, for example, through a new construction over top, or a change in pore water pressure, such as when the groundwater table changes. For this experiment, we will be using a fixed ring consolidometer. This device will allow us to apply a variable load to a confined soil sample and record the deformation on a computer. Before you can begin testing, you will need to prepare the consolidation cell with the soil sample. The consolidation cell consists of several parts, as you can see here. This is the outer casing for the cell. This ring will surround our soil sample. It has a sharp edge on one side and a flat edge on the other. The top and bottom of the soil will be confined by two porous stones. The bottom porous stone has a ring around it, whereas the top one is plain. This is the end cap onto which the load is applied. Before you begin, record the mass of the ring. Now obtain a sample of clay. This core sample was obtained from the field through site investigation. Place the ring, sharp edge down, on a flat surface of the clay and push downwards. The sharp edge will cut out a cylinder of soil without deforming it. Make sure to push down enough so that the soil sample completely fills the inside of the ring. Using a knife or other cutting tool, remove the clay around the outside of the ring. Keep trimming until the outside of the ring is clean. Cut off the excess soil from the top and bottom of the ring, making it flat. This is what the sample should look like before you begin the test. You will need to find the moisture content of the sample before consolidation. To do this, take a labeled moisture container and record its mass. Take a small sample of the excess soil, place it in the container, and record the mass of the container plus moist soil. Place the sample in an oven for 24 hours to dry. Finally, record the mass of the ring plus soil. Now that you have acquired a soil sample, you can put together the consolidation cell. Fill the shell of the consolidation cell in the following order. First, place the porous stone with a ring around it onto the base. It should fit snugly within the groove at the bottom. Next, place the soil sample flat side down in the middle of the porous stone. Now place the top porous stone onto the sample with the indentation facing up. Make sure that the top porous stone sits only on the clay and not on the brass ring. There is about 1 millimeter of clearance for this. This is to make sure that the load is applied only on the clay and not on the brass ring. Place the top cap onto the porous stone like this. A notch in the bottom of the top cap will fit closely into the indentation at the top of the porous stone. Finally, thread the confinement ring onto the 3 protruding screws along the outside of the cell. Push it down and secure it with 3 nuts, like this. This consolidation cell is now ready for testing. Place the cell onto the consolidometer at the center of the groove marked on the base. This is so that the applied load will act directly on the cell's top cap. Fill the cell with water. This is to saturate both porous stones.
Next, lower the rounded tip of the consolidometer into the indentation on the test cell by turning this knob. Alternately, the base the cell rests on can be raised or lowered by moving this lever, which acts to balance the consolidometer. The lever can be fixed in place by tightening a knob at the end. The goal here is for the tip of the consolidometer to rest in the indentation at the top of the test cell without any load being applied. To measure strain or displacement, we are using this electronic strain gauge. Connect the strain gauge to the computer. At the same time, add the initial load, in our case 1 kilogram, to this end of the consolidometer and start the recording. The software will record displacement, as you can see here, at periodic intervals and save them to a file along with the initial displacement when the test was started. For our experiment, we will be gathering the results from the first 14 such intervals. This will take 24 hours. Once the 24 hours have passed, the test at this load level is complete. Simultaneously reset data collection and increase the load on the consolidometer. The software will now start recording a new set of data for the new load. Repeat this for the load increments you intend to test. Each increment will take 24 hours to consolidate. Here you can see 2 kilograms, 4 kilograms, 8 kilograms, 16 kilograms, and 32 kilograms. Once you've completed the test at the highest load, which should be 64 kilograms, you can proceed to unloading. Simultaneously reset data collection and reduce the load on the consolidometer. As before, run the test at progressively decreasing loads to get data for soil unloading. When all tests have been run, remove all masses from the consolidometer, as well as the consolidation cell. Take apart the cell by unscrewing the nuts, removing the top cap and taking off the porous stones. Record the mass of the soil sample plus the outer ring. Record the mass of a new moisture container and fill it with a sample of soil from inside the ring. Record the mass of the sample plus container and place them in an oven for 24 hours to dry. You can now calculate the coefficient of consolidation. We will be using the data from a load of 1 kilogram. There are two methods you can use to interpret the data to obtain the coefficient of consolidation: Casagrand's logarithm time fitting method, or Taylor's square root of time fitting method. Before you do this, retrieve the data from the computer for the 1 kilogram test. The gauge reading will be given as the drop in height from a start of 0. This needs to be converted to reflect the height of the sample. To do this for each reading, simply subtract the gauge reading from the height of the sample. This is the equation for using the Casagrand method for finding the coefficient of consolidation. H sub dr is the average distance from the edge of the sample to the center over the consolidation period. Next, create a semi-log graph of the displacement gauge reading, or height, on the y-axis against the log of time in seconds on the x-axis. Plot the data points like this. Lowercase t sub 50 is the time that corresponds to a displacement drop of 50%. First find d0, d50, and d100. d0 corresponds to the initial height of the sample at a time of 0. d100 corresponds to the final height of the sample at the end of the test. d50 is the average of these two values. Interpolate to find t sub 50. Finally, calculate the coefficient of consolidation. This is the equation for the Taylor method for finding the coefficient of consolidation. Before we can graph the results, calculate the square root of time at each interval. Plot the displacement gauge reading on the y-axis against the square root of time on the x-axis. Extend the slope of the line for the first reading down to the x-axis. This point is t sub a. Extend this point along the x-axis by a factor of 1.15. Connect this point to the data point at a time of 0. Locate the point at which this line intersects with your data. This point corresponds to t sub 90. Interpolate to find t sub 90 from the graph, and then calculate the coefficient of consolidation. To calculate the compression and recompression indices, create a semi-log graph with the void ratio E
expressed linearly on the y-axis against the effective vertical consolidation stress in kilopascals expressed logarithmically on the x-axis. From the data at the end of each 24-hour loading cycle, determine the void ratio and consolidation stress. Plot the points like this. Each of these points corresponds to one load. Notice that the top loading line is split into two sections that share similar slope. The compression index is the slope of the line at higher load levels along the loading line. The recompression index is the slope of either the loading or unloading lines. Now that we have found the coefficient of consolidation, compression index, and recompression index, we have finished the consolidation lab.